আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনার পর ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেছেন, অপারেশন সিন্দুরে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনবদ্য। শ্রী মোদী আজ বিহারের পূর্ণিয়া জেলায় 40,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পূর্ণিয়ায় জাতীয় মাখানা বোর্ডেরও উদ্বোধন করেন। বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করতে তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে প্রধানমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হাজারিবাগে নকশাল বিরোধী অভিযানের মধ্য দিয়ে ওই অঞ্চলে নকশালদের উপস্থিতি প্রায় নস্যাৎ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট 2025-এর ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল করার আবেদন খারিজ করে কয়েকটি ধারায় স্থগিতাদেশ দিয়েছে। আগামী 1 অক্টোবর থেকে সাধারণ শ্রেণীর আসন সংরক্ষণ চালু হওয়ার প্রথম 15 মিনিটের মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট ও তার অ্যাপের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীরা জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু উজবেকিস্তানে মহিলাদের ফিডে দাবা গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় দ্বিতীয়বার জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন। 3 দিনের এই সম্মেলনের মূল ভাবনা ইয়ার অফ রিফর্মস, ট্রান্সফরমেশন ফর দ্য ফিউচার, অর্থাৎ কয়েক বছরের সংস্কার আগামী দিনের রূপান্তরের ভিত্তি। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মত বিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেন, অপারেশন সিন্দুরে তাঁদের ভূমিকা ছিল অনবদ্য। শুধু প্রতিরক্ষা নয়, দেশ গঠনের ক্ষেত্রেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও শ্রী মোদী ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন 2047-এর নথি উন্মোচন করেন। এতে ভবিষ্যৎ ভারতের জন্য আধুনিক এবং সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী বিহারের পূর্ণিয়া জেলায় 40,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি পূর্ণিয়া বিমানবন্দরের নিউ সিভিল এনক্লেভে নবনির্মিত ইন্টারিম টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী আজ জাতীয় মাখানা বোর্ডেরও উদ্বোধন করেন। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এই বোর্ডের ঘোষণা করা হয়। পূর্ণিয়ার জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জিএসটি হারে যে ব্যাপক সংস্কার করেছে, আগামী নবরাত্রি থেকে তা কার্যকর হবে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও সস্তা হবে। 22 सितंबर से देश में आपकी रोजमर्रा की जरूरत की ज्यादातर चीजों पर जीएसटी में बड़ी कमी की गई। माताओं बहनों का रसोई का खर्च बहुत कम होने वाला है। बच्चों की पढ़ाई में काम आने वाली स्टेशनरी की कीमत घट जाएगी, क्योंकि ये भी सस्ते होने वाले। जब गरीब की चिंता करने वाली सरकार होती है तो ऐसे ही गरीबों की भलाई के काम करती है। প্রধানমন্ত্রী আজ ভাগলপুরে 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেন। এছাড়াও 2680 কোটি টাকা ব্যয়ে কোশি মেচি আন্তঃরাজ্য নদী যোগাযোগ প্রকল্পের প্রথম পর্বের শিলান্যাস করেছেন তিনি। এদিকে বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত রাখতে তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে শ্রী মোদী স্পষ্ট উল্লেখ করেন। তিনি বলেন, বিহারবাসী আরজেডি ও কংগ্রেসকে তাদের অপশাসনের জন্য দূরে সরিয়ে রেখেছে। ভারতীয় সেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ড আজ 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশের যুদ্ধ জয়ের 60 বছর পূর্তির আবহে চণ্ডী মন্দির ক্যান্টনমেন্টে 79তম রাইজিং ডে উদযাপন করছে। সেনার পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তরে বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহিত ওয়াধওয়া বীর স্মৃতি স্মারকে জিওসি ইনসিড হয়ে শহীদ সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হাজারিবাগে নকশাল বিরোধী অভিযানে সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী শাহ বলেন, এই অভিযানে কুখ্যাত নকশাল কমান্ডার সহদেব সোরেন মারা পড়েছে। এর মাথার দাম ছিল 1 কোটি টাকা। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ এই বিশেষ কর্মসূচির আওতায় কিভাবে স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে মোদী সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনে পরিবর্তন এনেছে তা আপনাদের সামনে তুলে ধরব। একটি প্রতিবেদন। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने वादा, ये वादा कर लिया हमने।
স্বচ্ছ ভারত অভিযান সূচনার পর 11 বছর অতিক্রান্ত। কারো কল্পনার অতীত যে লালকেল্লার প্রাকার থেকে শৌচালয় তৈরির শপথ নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক দেওয়া হবে, কিন্তু 2014 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজটি করেছেন। स्वच्छ भारत का एक अभियान इसी 2 अक्टूबर से मुझे आरंभ करना है और 4 साल के भीतर भीतर हम इस काम को आगे बढ़ाना चाहते हैं। और एक काम तो मैं आज ही शुरू करना चाहता हूं और वो है हिंदुस्तान की सभी स्कूलों में बच्चियों के लिए अलग टॉयलेट हो, तभी तो हमारी बच्चियां स्कूल छोड़ करके भागेगी नहीं। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় পরিচ্ছন্নতা এক বিপ্লবে পরিণত হয়েছে। সারা বিশ্ব আজ তা স্বীকার করেছে। ভারতে খোলা স্থানে শৌচকর্ম পুরোপুরি বন্ধ হওয়ার পর বর্তমান পরিবর্তন নিয়ে নেচার ম্যাগাজিনে সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ওহিও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গেছে, এর ফলে প্রতি বছর প্রায় 70,000 মৃত্যু আটকানো সম্ভব হয়েছে। বহু মহিলার জীবনে পরিবর্তন এনেছে স্বচ্ছ ভারত অভিযান। চামোলি জেলার কিরণ হলেন এরকমই এক নারী। आजकल हमारे गांव में सभी महिलाएं सुरक्षित हैं जो खुले में शौच नहीं जाती है। पहले हम खुले में जाते थे, जंगलों में जाते थे या खेतों में जाते थे, अब वैसा भय नहीं है। जो शौचालय अभियान चलाया गया है उसमें हर महिला और बच्चे परिवार वालों को सुविधाएं हैं। 12 কোটি বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে, খোলা জায়গায় শৌচ কর্মমুক্ত হয়েছে। এখানেই এই কর্মসূচির সাফল্য ধ্বনিত হচ্ছে। নলবাহিত স্বচ্ছ জল ভারতের প্রায় 78% বাড়িতে সরবরাহ করা হচ্ছে। এই কর্মসূচির অধীনে শহরগুলোকে 2026 সালের মধ্যে আবর্জনা মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অতীতের তুলনায় পরিচ্ছন্নতার মানচিত্রে ভারতের ছবির আমূল পরিবর্তন হয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট 2025-এর ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল করার আবেদন খারিজ করে কিছু ধারায় স্থগিতাদেশ জারি করেছে। প্রধান বিচারপতি BR গাভাই এবং বিচারপতি AG মাসিহ বেঞ্চ আজ এই মামলায় শুনানি হয়। সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তি দান করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে 5 বছর ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যতদিন না এই বিষয়ে সুস্পষ্ট নিয়ম তৈরি করছে ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে মনে করছেন সম্পূর্ণ সংশোধনী আইন বাতিল করার কোনো যৌক্তিকতা নেই। কৃষি সরঞ্জামের ওপর GST হার হ্রাসের ফলে সারা দেশের কৃষকদের সুবিধা হবে। বর্ধমানের পূর্বস্থলীর কৃষক রফিকুল আলম শাহানা জানালেন, কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে। ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে GST কমিয়েছে জৈব সারের ওপর, একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির ওপর, আমার আগ্রহ এবং আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয়। তার জন্য যে ভর্তুকি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডে অংশ ভর্তুকি দেন না, কেমিক্যাল ফার্টিলাইজারে দিচ্ছেন, সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক, যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয়, মানুষের স্বাস্থ্য ভালো হয়, প্রকৃতির স্বাস্থ্য ভালো হয়। রেল মন্ত্রক আগামী 1 অক্টোবর থেকে আসন সংরক্ষণের জন্য নতুন কিছু ব্যবস্থা নিতে চলেছে। সাধারণ শ্রেণীর আসন সংরক্ষণ চালু হওয়ার প্রথম 15 মিনিটের মধ্যে IRCTC ওয়েবসাইট ও তার অ্যাপের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীরা জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন। বর্তমানে শুধুমাত্র তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এই ব্যবস্থা বলবৎ ছিল। ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু উজবেকিস্তানে মহিলাদের ফিডে দাবা গ্র্যান্ড সুইস প্রতিযোগিতায় দ্বিতীয়বার জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। 2023-এও তিনি এই প্রতিযোগিতায় সেরা শিরোপা পেয়েছিলেন। শেষ রাউন্ডের খেলায় আজ কালো ঘুঁটি নিয়ে 24 বছরের বৈশালী প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন চীনা গ্র্যান্ডমাস্টার ট্যান ঝোংঘির সঙ্গে ড্র করেন। সব মিলিয়ে প্রতিযোগিতায় 11টি রাউন্ডের মধ্যে 8 পয়েন্ট পেয়ে খেতাব জয় করলেন বৈশালী। এর ফলে তিনি 2026-এ হতে চলা মহিলাদের ঐতিহ্যবাহী ফিডে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় নিজের স্থান সুনিশ্চিত করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন। 3 দিনের এই সম্মেলনের মূল ভাবনা ইয়ার অফ রিফর্মস ট্রান্সফরমেশন ফর দ্য ফিউচার, অর্থাৎ কয়েক বছরের সংস্কার আগামী দিনের রূপান্তরের ভিত্তি।
সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেন, অপারেশন সিন্দুরে তাদের ভূমিকা ছিল অনবদ্য। শুধু প্রতিরক্ষা নয়, দেশ গঠনের ক্ষেত্রেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও শ্রী মোদী ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন 2047-এর নথি উন্মোচন করেন। এতে ভবিষ্যৎ ভারতের জন্য আধুনিক ও সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3 বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব সহ বেশ কয়েকটি মন্ত্রকের সচিবরাও সম্মেলনে যোগ দেন। সুপ্রিম কোর্ট 2025-এর ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে বেশ কিছু ধারায় স্থগিতাদেশ জারি করেছে। প্রধান বিচারপতি B.R. গাভাই এবং বিচারপতি A.G. মাসির বেঞ্চ আজ এই মামলার শুনানি হয়। সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তি দান করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে 5 বছর ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যতদিন এ বিষয়ে সুস্পষ্ট নিয়ম তৈরি করছে ততদিন পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে মনে করছে সম্পূর্ণ সংশোধনী আইন বাতিল করার কোনো যৌক্তিকতা নেই। কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে দখল হয়েছে কিনা তা দেখার জন্য সরকারি আধিকারিকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত গ্রহণের আগে কোনো তৃতীয় পক্ষ তার অধিকার দাবি করতে পারবে না। কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় পুলিশ আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দিলে শ্রী মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন অধ্যক্ষের কাছে। শ্রী মজুমদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ প্রোটোকলের নামে অনেক দূরে তার গাড়ি আটকে দিলে বেশ কিছুটা পথ তাকে হেঁটে যেতে হয়। অথচ তার পরপরই রাজ্যের মন্ত্রী সুজিত বসু সেখানে প্রবেশ করতে গেলে পুলিশ কোনো প্রোটোকল না দেখেই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত তার গাড়ি যাওয়ার অনুমতি দেয়। রাজ্য পুলিশের প্রোটোকল কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে কেন নয় সেই প্রশ্ন তুলে সুকান্তবাবু বলেছেন, এই ধরনের বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় এমওএ সহসত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করে। আমি আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন, স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর এক্সট্রা প্রিভিলেজ আছে। এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। পূর্ব মেদিনীপুরে এক চাকরিহারা শিক্ষকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্তোষ কুমার মণ্ডল নামে ওই শিক্ষক আদালতের রায়ে চাকরি হারান। তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার আগের দিন অর্থাৎ শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে প্রাণ হারান সন্তোষবাবু। এদিকে বিজেপি চাকরিহারা শিক্ষকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে। এজন্য রাজ্যের শিক্ষামন্ত্রী পুরো কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু 2016 সালে নিয়োগ দুর্নীতির সময়েও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, তাই দুর্নীতির দায়ও তাকেই নিতে হবে। সুবল সোরেনের পরে আরেকটা দুঃখজনক ঘটনা, এর জন্য মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পরে যে পরীক্ষা হলো তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছিলেন। ক্রেডিট যদি দেন 2016 সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল, এই ক্রেডিটটাও তো তাকে দিতে হবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA সন্তোষ কুমার মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ এবং নিকট আত্মীয়কে সরকারি চাকরির ব্যবস্থা করার দাবি জানিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিনের আবেদনের শুনানি শেষে আজ রায়দান স্থগিত রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এই মামলায় জামিন পেলে জেল থেকে মুক্ত হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে তিনি ইডির মামলায় জামিন পান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার বাবা মা যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে। পরে তারা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। পুলিশ ইতিমধ্যে মৃতা ছাত্রীর 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। 8 ঘণ্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার সংক্রান্ত তদন্তে ওই সংস্থা আজ অভিনেত্রীকে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে তলব করে। কৃষি সরঞ্জামের ওপর জিএসটি হার হ্রাসের ফলে সারা দেশের কৃষকদের সুবিধে হবে। বর্ধমানের পূর্বস্থলের কৃষক রফিকুল আলম সাহানা জানালেন, কৃষি সরঞ্জামের দাম কমায় তাদের লাভ হবে। ভবিষ্যতে সরকার জৈব সারে ভর্তুকির পরিমাণ বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এরা মিলে যে জিএসটি কমিয়েছে জৈব সারের ওপর, একই সঙ্গে কৃষি যন্ত্রপাতির ওপর, আমার আগ্রহ এবং আমি আশা করব চাষিরা যাতে আরো বেশি বেশি জৈব সারে আগ্রহী হয়, তার জন্য যে ভর্তুকি আপনার কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডে অংশ ভর্তুকি দেন না, কেমিক্যাল ফার্টিলাইজারে দিচ্ছেন, সেই ভর্তুকিটা জৈব সারের উপর দেওয়া হোক, যাতে মানুষ জৈব সারে আরো বেশি উৎসাহী হয় এবং তাতে পরিবেশ দূষণমুক্ত হয়, মানুষের স্বাস্থ্য ভালো হয়, প্রকৃতির স্বাস্থ্য ভালো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য তপশিলি উপদেষ্টা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পর্ষদের সদস্যরা অভিযোগ করেন, শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে অনেক ন্যায্য প্রাপকের নামও বাদ চলে যাচ্ছে, ফলে তারা সমস্যায় পড়ছেন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আজ অবসর গ্রহণ করলেন। হাইকোর্টে এক অনুষ্ঠানে বিদায়ী ভাষণে অবসরপ্রাপ্ত বিচারপতি তার কার্যকালের বিভিন্ন ঘটনার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। বিচারপতি সৌমেন সেন আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ এই বিশেষ কর্মসূচির আওতায় কিভাবে স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে মোদী সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনে পরিবর্তন এনেছে তা আপনাদের সামনে তুলে ধরব। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने वादा कर लिया हमने। স্বচ্ছ ভারত অভিযান সূচনার পর 11 বছর অতিক্রান্ত। কারো কল্পনার অতীত যে লালকেল্লার প্রাকার থেকে শৌচালয় তৈরির শপথ নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক দেওয়া হবে, কিন্তু 2014 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজটিই করেছেন। स्वच्छ भारत का एक अभियान इसी 2 अक्टूबर से मुझे आरंभ करना है और 4 साल के भीतर भीतर हम इस काम को आगे बढ़ाना चाहते हैं। और एक काम तो मैं आज ही शुरू करना चाहता हूं, और वो है हिंदुस्तान की सभी स्कूलों में बच्चियों के लिए अलग टॉयलेट हो, तभी तो हमारी बच्चियां स्कूल छोड़ करके भागेगी नहीं। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় পরিচ্ছন্নতা এক বিপ্লবে পরিণত হয়েছে। সারা বিশ্ব আজ তা স্বীকার করেছে। ভারতে খোলা স্থানে শৌচকর্ম পুরোপুরি বন্ধ হওয়ার পর বর্তমান পরিবর্তন নিয়ে নেচার ম্যাগাজিনে সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ওহিও স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গেছে, এর ফলে প্রতি বছর প্রায় 70,000 মৃত্যু আটকানো সম্ভব হয়েছে। বহু মহিলার জীবনে পরিবর্তন এনেছে স্বচ্ছ ভারত অভিযান। চামোলি জেলার কিরণ হলেন এরকমই এক নারী। आजकल हमारे गांव में सभी महिलाएं सुरक्षित हैं जो खुले में शौच नहीं जाती है। पहले हम खुले में जाते थे, जंगलों में जाते थे या खेतों में जाते थे, अब वैसा भय नहीं है। जो शौचालय अभियान चलाया गया है उसमें हर महिला और बच्चे परिवार वालों को सुविधाएं हैं। 12 কোটি বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে, খোলা জায়গায় শৌচ কর্মমুক্ত হয়েছে। এখানেই এই কর্মসূচির সাফল্য ধ্বনিত হচ্ছে। নলবাহিত স্বচ্ছ জল ভারতের প্রায় 78% বাড়িতে সরবরাহ করা হচ্ছে। এই কর্মসূচির অধীনে শহরগুলোকে 2026 সালের মধ্যে আবর্জনা মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অতীতের তুলনায় পরিচ্ছন্নতার মানচিত্রে ভারতের ছবির আমূল পরিবর্তন হয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। সেবা পর্বের অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত ভারতের লক্ষ্যে অর্থনৈতিক অগ্রগতি। অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ সির ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7:15। শেষ করার আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ও মইপিঠে বাঘের আক্রমণে মৃত 6 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বন দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাঘের আক্রমণে কোনো মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে সরকারিভাবে 5 লক্ষ টাকা দেওয়ার কথা, কিন্তু নানা অজুহাতে সেই অর্থ আটকে রাখা হচ্ছে, এই অভিযোগ করে আদালতের দ্বারস্থ হন 6টি পরিবার। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বলে মামলাকারী কুলতলির ভবানী হালদার, সুলতা জানা, বন্দনা মাইতি, দুর্গারানী প্রামাণিক এবং মইপিঠের মৃত মৎস্যজীবী কানাই ঘোষ ও হরিপদ মণ্ডলের স্ত্রীর দাবি। এদিকে বন দপ্তর জানিয়েছে, নিয়ম মেনে আবেদন করলে আর্থিক সাহায্য দেওয়া হয়। আগামী দিনে আদালতের নির্দেশ মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
3 মাস বন্ধ থাকার পর উত্তরবঙ্গের 3টি জাতীয় উদ্যান আগামীকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। বন দপ্তর সূত্রে জানা গেছে, গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এবং আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। লাটাগুড়ি, জলদাপাড়া ও গরুমারা বনাঞ্চলে সাফারির জন্য জিপসি এবং গাইডের খরচ অবশ্য অপরিবর্তিত থাকছে। এদেশের জলসীমা থেকে আটক 19 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আজ সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 12 সেপ্টেম্বর রাতে বিএসএফ সুন্দরবন টাইগার রিজার্ভের ক্ষীরোদখালী এলাকায় টহলদারির সময় একটি মাছ ধরার নৌকো দেখতে পায়। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি। এরপর বিএসএফ তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে একটি ফিশিং বোট, নাইলনের জাল ও মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। শারদোৎসবের আগেই বাঁধ ভেঙে প্লাবিত মালদার ভূতনির বিস্তীর্ণ এলাকা। আজ সকালে রতু 1 নম্বর ব্লকের পশ্চিম রতনপুর ও ভূতনির কেশবপুর কলোনি এলাকায় সেচ দপ্তরের নতুন বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে। ফলে ভূতনির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। কেশবপুর কলোনি এলাকায় একটি রিং বাঁধও ক্ষতিগ্রস্ত। লক্ষাধিক মানুষ এর ফলে জলবন্দী হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাটক ও গম্ভীরা গানের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মতিহার গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে এই শিবিরে লোকশিল্পীরা নাটক ও গম্ভীরা গানের মাধ্যমে বাল্যবিবাহের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরেন। মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছর বয়সের আগে বিয়ে না দেওয়ার ব্যাপারে সচেতনতার বার্তা প্রচার করা হয় এই শিবিরে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমায় উপভোক্তা বিষয়ক দপ্তর ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার আঞ্চলিক কার্যালয়ের আজ উদ্বোধন হয়েছে। স্থানীয় পুর ভবনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য দামের নিশ্চয়তা, বাজারে ভেজাল প্রতিরোধ এবং উপভোক্তাদের অধিকার রক্ষার বিষয়ে আলোকপাত করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে। শরৎচন্দ্র ছিলেন ঔপন্যাসিক, গল্পকার। তাঁর রচিত সাহিত্য উপন্যাসে তৎকালীন সামাজিক বৈষম্য, কুসংস্কার, অন্যায় অবিচারের নানা দিক